নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে সুদীপ তাপস সংঘাত আরও তীব্র। সুদীপকে তুষ্ট করে দল করতে বললে ভাববো রাজনীতি করব কিনা। সুদীপের হাতি চলে বাজার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিস্ফোরক তাপস রায়। 15 বছর আমার উপর অত্যাচার হয়েছে, কিছুতেই মানব না। ও হাতি না পেঙ্গুইন, নন প্রোডাক্টিভ। বিস্ফোরক তাপস রায় পাল্টা কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুনব। 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড় উনি একথা বলেন কি করে? এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে। যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। আমাকে একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল, তখন আমি একটা জবাব দিয়েছিলাম, সেটা আমি আর দিতে চাই না। অর্ধেকটা বলবো, হাতি চলে বাজার। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি। আর এই নবীন প্রবীণ দ্বন্দ্ব যত সামনে আসছে, সে আবহে কেউ না কেউ কিছু না কিছু বিস্ফোরক মন্তব্য করছেন। আর এদিকে দেখুন না, বিদ্রোহী এবার মনোরঞ্জন ব্যাপারী দুর্নীতি ইস্যুতে এসপার ওসপার লড়াইয়ের ডাক তিনি দিচ্ছেন। বিচারপতি গাঙ্গুলির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বলাগড়ের বিধায়কের। বিচারপতি গাঙ্গুলি দুর্নীতির ত্রাস মন্তব্য মনোরঞ্জনের। দুর্নীতি নিয়ে আগেই সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেছেন তিনি। দলের একাংশের বিরুদ্ধেই পথে নামার ডাক তৃণমূল বিধায়কের। 7ই জানুয়ারি ফেসবুক লাইভের ঘোষণা মনোরঞ্জন ব্যাপারী। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ তার সঙ্গে কথা বলেছিলেন একান্তে টেলিফোনে। কি বলেছেন শুনুন। মনোরঞ্জন বাবু, এই পোস্টের অর্থ কি? লড়তে হবে জনগণকে নিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রতীক। যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তো 1% পাক 2% পাক পেয়েছে, তো তাদের বুকের ত্রাস হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো সেইটা একটা প্রতীক হিসেবে ওই নামটাকে ব্যবহার করেছে। এত দীর্ঘদিন ধরে একটা লোক অন্যায়ভাবে বেতন তুলে যাচ্ছে 4-5 বছর ধরে, তো সেটার বিরুদ্ধে আমরা তো সবাই জানতাম। আজকে তো ফিরাদ হাকিমও বলছে যে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে দলে, স্বীকার করতে হচ্ছে। তো তাহলে সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে থামিয়ে দেওয়ার জন্য আমরা কেন উদ্যোগ নেইনি? কেন অন্যের দিয়ে ধাক্কা খেয়ে তবে আমাদের এইসব কথা বলতে হচ্ছে? দলের জোকের মতো রক্ত চুষে ফুলে ফেপে ওঠা নেতারা, তারা দিদির বিরুদ্ধে আঙুল তুলছে। আমাকে বলছে আমি চোর, আমি ধর্ষক। আমার বিরুদ্ধে আঙুল তোলা মানে তো দিদির বিরুদ্ধে আঙুল তোলা। দিদি একটা চোরকে বলাগড়ের বিধায়ক বানিয়ে দিল। আমি যে বক্তব্যগুলো রেখেছি সেগুলো সম্বন্ধে যদি কোনো কিছু হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে 7 তারিখে মানুষকে নিয়ে পথে নামবো। দলের একাংশের বিরুদ্ধেই তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, ফেসবুক পোস্ট করেছেন। আর এবার সরাসরি সাংবাদিক বৈঠকে মনোরঞ্জন ব্যাপারী। কিন্তু ওখানে যাওয়া মাত্র তৃণমূল দলেরই একদল লোক, তাদের চোখে আমি বিষ হয়ে উঠি। তখন বহিরাগত, বাঙাল, অনুপ্রবেশকারী ইত্যাদি বলাগড়ে এখনও পর্যন্ত আমাকে বিজেপির মুখোমুখি হতে হয়নি, সিপিএমের মুখোমুখি হতে হয়নি। আমাকে যা কিছু বাধা সামনে পড়তে হচ্ছে সেটা সব তৃণমূলের মধ্যেকারই একদল লোক তৈরি করছে এখনো। তো তৃণমূলের মধ্যে একদল লোক যারা চায় না, এই পর্যন্ত থাক না, তৃণমূলেরই একদল লোক। আচ্ছা, এখন তো অনেকটা সময় এগিয়ে এসছে। তো যখন আমি ওখানে গেছি তখন থেকে যারা বিরোধ করেছিল তার অনেকে এখন আত্মসমর্পণ করে দিয়েছে। ওখানে আর সেই বিরোধটা মনে রাখতে চাইছে না, তারা 15 দিন ভুলতে চাইছে। এখন তাদের নামগুলো নিয়ে তাদের আর অস্বস্তিতে ফেলার কোনো দরকার নেই। এখন হচ্ছে যে সেই যে সময়টা, একটা ছোট্ট জিনিস আমি আপনাদের বলে দিতে চাই। 36,000 ভোটে পিছিয়ে থাকা সিট, যেটা লকেট ওখান থেকে জিতেছিল, 36,000 ভোটে এগিয়েছিল, সেই 36,000 ভোটে কভার করে আমি 9,000 ভোটে জিতি। একটাও বিজেপি ওখানে মিছিল করতে পারেনি।
26টা মিছিল আমি করেছিলাম, 26টা মিটিং আমি করেছিলাম। সেই বিজেপি ভোটের সময় 96,000 ভোট পেয়ে গেল একটাও মিটিং না করে। এ সমস্ত আমাদের দলের একদল গাদ্দাররা, তারা বিজেপির কাছে টাকা নিয়েছিল আমাকে হারাবার জন্যে। আমি জেতবার পরেও তারা আমার প্রতি ক্ষুব্ধটাই ছিলই, কারণ তাদের বিরাট বড় লোকসান করে দিয়েছি। যাকে সম্প্রতি মানে এই 2-1 দিনের মধ্যে 2-4 দিনের মধ্যে যে ঝড়টা এসছে, ওখানে তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুন, যিনি জেলার যুব সভাপতি ছিলেন, ক্ষমতা বলে এত দুর্নীতি করেছে যে সমস্ত বিধায়ক তার প্রতি তিক্ত বিরক্ত। শুধু আমি একা না, বলাগড়ে তার নিবাস, বলাগড়ে সে থাকে, ফলে তার যে শোষণ, দমন, দলন, অত্যাচার, সেগুলো বলাগড়ের মানুষকে অনেক বেশি সহ্য করতে হয়েছে। কিন্তু পুরো গোটা জেলাটাতেই সে তার ক্ষমতার বুলডোজার চালিয়েছে। তো সব বিধায়ক মিলে তার পদ থেকে অপসারণের জন্য দরখাস্ত করেছে, দলের করেছে। আমিও করেছিলাম। কতজন বিধায়ক? 4-5 জন। কে আর বাকিরা? আমি ছিলাম, আরও 4-5 জন ছিল। আমাতেই সীমিত রাখুন ব্যাপারটা, আমি আমার সব দায় নিচ্ছি। তো সে পদ থেকে অপসারিত হয়ে যায়। পদ থেকে অপসারিত হবার পরে তার সবথেকে বেশি রাগ এসে পড়ে আমার উপরে। কারণ কি, আমি নতুন, মাত্র 2 বছর হয়ে এসেছি দলে। ওরা যেরকম বলে আমরা 98 সাল থেকে পার্টি করছি, কেউ তো আবার আরও আগে বলে যে তবে থেকে নাকি তারা দিদির সঙ্গে আছে। তো আমি হচ্ছে খুব সহজ শিকার। এবার আমার উপরে তাদের আক্রোশ। রুনা খাতুন পদ থেকে অপসারিত হবার পর যে মানুষগুলো বলা করে ওর বিরুদ্ধে মুখ খুলতে পারছিল না, তারা মুখ খুলতে থাকে আমার কাছে এসে তাদের অপকীর্তিগুলো। রুনার যে স্বামী অরিজিৎ দাস, বলা করে যত মাটি মাফিয়া, বালি মাফিয়া, গাঁজা চোরাই চালানদার, সমস্ত ধরনের যারা জুয়ার বোর্ড, এই সবগুলোর থেকে কাটমানি খায় অরিজিৎ দাস। মাটির থেকে রুনাও খায়, বালি থেকে রুনাও খায়। দুই স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদা ভাগ করে দুটো আলাদা হিস্সা দিতে হয়। আর এই তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার কি প্রতিক্রিয়া একবার শুনুন। পাগলে কিনা বলে, ড্যাশ কিনা খায়, এর থেকে বেশি কি বলতে পারি। উনি একজন মাননীয় সম্মানীয় বিধায়ক। তিনি সরাসরি যখন কারোর নাম করে আক্রমণ করছেন, তার মানে উনি ব্যক্তিগত কুরুচিকর আক্রমণে অভ্যস্ত। উনি সেই পরিবেশেই বড় হয়ে উঠেছেন, সেই পরিবেশেই বেড়ে উঠেছেন। মানুষকে উনি সেই সময় কমিটমেন্ট করেছিলেন যে উনি বলাগড়েই থাকবে, মানুষকে পরিষেবা দেবেন। কিন্তু 2.5 বছরের বেশি সময় পার হয়ে গেল, বলাগড়ের মানুষকে ওনাকে দেখতে পায়?